সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি অনলাইন ফ্রি ক্লাসের আয়োজন করেছি। এখানে আমি তোমাদের আইসিটি বিষয়ের ৩য় অধ্যায় থেকে ৫ম অধ্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে টপিক বাই টপিক আলোচনা করব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো আমি আজকে তোমাদের ৩য় অধ্যায় থেকে আলোচনা করব। ৩য় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ আলোচনা করব। প্রথমেই আসি আমরা, সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হলো সহজ কথায় বলতে গেলে কোনো কিছু গণনা করার পর তা লিখে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। তারপর কথা আছে হলো ডিজিট বা অঙ্ক কি। ধরো আমি একটা সংখ্যা লিখলাম এখানে 6523, এটা একটা সংখ্যা লিখলাম। তো এখানে ডিজিট বলতে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম অংশই হলো ডিজিট, যেমন 6, 5, 2, 3 এগুলো প্রত্যেকটি একটা করে ডিজিট বা অঙ্ক। তো সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, একটা স্থানিক, একটা অস্থানিক, অর্থাৎ পজিশনাল এবং নন পজিশনাল। পজিশনাল আর নন পজিশনালটা কি? পজিশনাল হলো যে সংখ্যায় তার মান ওই সংখ্যায় ব্যবহৃত ডিজিট বা অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে, তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো এর উল্টোটা, যেই সংখ্যায় ওই সংখ্যার মান বা যে সংখ্যার মান ওই সংখ্যায় ব্যবহৃত ডিজিট বা অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে না, সেটা হলো অস্থানিক সংখ্যা পদ্ধতি। উদাহরণস্বরূপ বলা যায়, আমি এখানে একটা সংখ্যা লিখলাম 1 1 1, এখানে একটা সংখ্যা লিখলাম রোমান সংখ্যায় 1 1 1, এই সংখ্যার মান হলো 3, আর এই সংখ্যার মান কত? 111। তো এখানে প্রত্যেকটা ডিজিটের মান কত? 1, এটার মান 1, এটার মান 1, এটার মান 1, তাহলে এখানে কত হলো? 3। এখানেও আমি ইউজ করছি 1 1 1, প্রত্যেকটি কিন্তু 1, মানে এখানেও 3 হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু 3 না হয়ে 111 হইল। কিভাবে? যে এখানে যে ডিজিটগুলো আমরা ইউজ করছি, এই যে সর্বডাইনে যে ডিজিটটা, এটার মান কত? 1। তার ইমিডিয়েটলি বাম পাশের যে ডিজিটটা, এটা দশক স্থানীয় অঙ্কে আছে, অবস্থানে আছে, তাহলে এটার মান হবে 10। তার ইমিডিয়েটলি যে বাম পাশের ডিজিটটা আছে, এটার মান যেহেতু একক, দশক, শতক স্থানীয় অঙ্কে আছে, তাহলে এটার মান হবে কত? 100। এখানে 3টি সংখ্যা যোগ করলে হবে কত? 111। তাহলে এখানে যদিও সংখ্যাগুলো কিভাবে আছে 1 1 1, কিন্তু প্রত্যেকটার অবস্থানের কারণে এক একটা ডিজিটের এক একটা মান নির্ভর করতেছে। পক্ষান্তরে এখানে এটার মান 1, এটার মান 1, এটার মান 1, মোট যেহেতু 3টা 1 এখানে ইউজ করা হয়েছে, এই জন্য এর মান কত? 3। তো এখানে এই ডিজিটগুলোর অবস্থানের উপর এই সংখ্যাটার মান নির্ভর করে না, এই জন্য এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি আমি খুব সংক্ষেপে বুঝাইতে সক্ষম হয়েছি। তারপর যদি তোমরা কেউ বুঝে না থাকো, তাহলে ভিডিওটা একটু পিছন দিকে দিয়ে আবার নতুন করে দেখে আসতে পারো। তো এই হলো অস্থানিক সংখ্যা পদ্ধতি এবং স্থানিক সংখ্যা পদ্ধতি। তারপরে যে বিষয়টা আসে সেটা হলো বেজ বা ভিত্তি। তো বেজ বা ভিত্তি বলতে কি? সহজ কথায় বলতে গেলে যে বেজ বা ভিত্তি বলতে কোনো সংখ্যায় ব্যবহৃত যে মৌলিক অঙ্কগুলো আছে বা মৌলিক ডিজিটগুলো আছে বা মৌলিক চিহ্নগুলো আছে, তার সমষ্টিকে বোঝায়। সহজ করে বলতে গেলে, আমরা ছোটোবেলা থেকে যে পদ্ধতিতে আমরা অঙ্ক করে আসি, সেখানে ব্যবহার করা হয়েছে 0 1 2 3 4 5 6 7 8 9। তারপর যদি আমরা 10 লিখতে যাই, তাহলে এখানে 1 এবং 0 লিখতে হবে। যে দুইটা ডিজিট আমরা অলরেডি ইউজ করে ফেলছি, এখানে 0 এবং 1 এখানে কিন্তু ইউজ করে ফেলছি, তো সুতরাং এটা আর গ্রান্টেড হচ্ছে না। কি জন্য? যে আমরা এখানে মৌলিক যে চিহ্নগুলো ইউজ করছি, 0 1 2 3, এগুলো প্রতিটি একটি করে মৌলিক ডিজিট।
তো এখানে যখন আমরা 10 লিখতে যাব তখন এখানে কিন্তু আর মৌলিক ডিজিট থাকলো না, যেহেতু এই 0 এবং 1 আগেই ইউজ করে ফেলছি। তো এখানে মোট আমরা যেহেতু 10টি ডিজিট ইউজ করছি, এজন্য এর বেজ হচ্ছে কত? 10, তাই না? এর বেজ হচ্ছে 10, অর্থাৎ ডেসিমেল। আমরা ছোটবেলা থেকে যেই সংখ্যা পদ্ধতিটা ইউজ করছি সেটা হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এখানে আমাদের সংখ্যা পদ্ধতি হবে 4টা। একটা হবে বাইনারি। এখানে ডিজিট ইউজ হবে 0 এবং 1, যেহেতু 2টা ডিজিট নিয়ে কাজ করা হবে, এজন্য এটার নাম বাইনারি। তারপর আমরা ডেসিমেল তো জানি যে ডেসিমেলে 10টি আলাদা আলাদা চিহ্ন ইউজ করে ডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠন করা হয়। তারপর আসে অক্টাল। এই অক্টালে আমরা ইউজ করি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই মোট 8টি ডিজিট আমরা ইউজ করি, এজন্য এটা হলো অক্টাল। এবং হেক্সাডেসিমেলে আমরা ইউজ করি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর যেহেতু আমাদের শর্ত আছে কি যে প্রত্যেকটি ডিজিট ইউনিক হতে হবে, অর্থাৎ মৌলিক হতে হবে। যেটা একবার ইউজ করা হয়েছে ওটা আর দ্বিতীয়ত ইউজ করা হবে না। অর্থাৎ যদি আমি এখানে 10 লিখি তাহলে এই 1 আর 0 কিন্তু অলরেডি আগে ব্যবহার করা হয়ে গেছে, এখানে 10 লেখা যাবে না। এখানে হবে A, B, C, D, E, F। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মান 10 হচ্ছে। এগুলো তোমাদেরকে মনে মনে ভেবে নিতে হবে যে এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, একইভাবে এটা 14, এটা 15। মোট এখানে সংখ্যা ইউজ করা হয়েছে, ডিজিট ইউজ করা হয়েছে মোট 16টা। এই জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হবে 16। আশা করি আমি এই বেজ সম্পর্কে তোমাদের হালকা কিছু ধারণা দিতে পারছি। এবার আমাদের যে কাজ হলো সেটা হলো কনভার্সন, অর্থাৎ একটি সংখ্যা পদ্ধতি থেকে আরেকটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো এখানে আমাদের রূপান্তর মোট 12 রকমের হয়ে থাকে। তো এই 12 রকম নিয়ম তোমাদেরকে জানতে হবে। 12 রকম মানে রূপান্তর মানে কি উপায়ে হয় সেটা আগে তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তাছাড়া তোমরা কিন্তু একটা নিয়ম আরেকটার ভিতরে দিয়ে কিন্তু গুলিয়ে ফেলবে সব কিছু। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে 12 রকমের ট্রান্সফরমেশন হবে এরকম। ডেসিমেল টু বাইনারি, তারপর ডেসিমেল থেকে অক্টাল, আবার ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তো এখানে হলো 3 রকম। তারপর আবার এর অপোজিটটা, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল হবে, বাইনারি থেকে ডেসিমেল আমি সংক্ষেপে লিখি। তারপর অক্টাল থেকে ডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। এখানে মোট নিয়ম হবে 3টা। তো এখানে 3, 3, 6 রকম। এটা একটা গ্রুপ, মনে করলাম এইটা হলো ক গ্রুপ। এবং খ গ্রুপে যেটা হবে সেটা বাইনারি থেকে অক্টাল, আবার বাইনারি থেকে আমি সংক্ষেপে লিখি হেক্সাডেসিমেল। এর অপোজিটটা হবে অক্টাল থেকে বাইনারি, আবার এর অপোজিটটা হবে হেক্সা থেকে বাইনারি, এবং সর্বশেষ অক্টাল থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে অক্টাল। এখানে মোট হবে 6টা। এটা হবে খ গ্রুপ। তো এখানে নিয়ম 6টা আর এখানে 6টা, এই হলো মোট 12 রকম। তো একটা জিনিস খেয়াল করে দেখো যে এই 6টাতে কিন্তু এখানে যে 6টা নিয়ম আছে মানে ট্রান্সফরমেশন আছে, এখানে কিন্তু সব জায়গায় কোথাও না কোথাও ডেসিমেল সংখ্যা বেসটা কিন্তু আছেই। ডেসিমেল কোথাও না কোথাও আছে। এই যে এখানে ডেসিমেল এই 6টাতে কিন্তু ডেসিমেল আছে। আবার এইখানে যে খ গ্রুপের যে 6টা নিয়ম আছে এখানে কিন্তু ডেসিমেল
কোথাও নেই, দেখো কোথাও ডেসিমেল নেই। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে কোনো কনভার্সনের মধ্যে যদি ডেসিমেল থাকে তাহলে সেটার নিয়ম হবে সম্পূর্ণ আলাদা, এবং কোনো কনভার্সনের মধ্যে যদি কোথাও ডেসিমেল না থাকে সেটার নিয়ম হবে আলাদা। তো তুলনামূলকভাবে এখানে যেই কনভার্সনের মধ্যে ডেসিমেলগুলো থাকে এখানে একটু তুলনামূলক হিসেব নিকেশ একটু জটিল হয় আর কি। তো কোনো কিছুই জটিল নয়, বুঝলে সব কিছুই সোজা। আমি প্রথমে আলোচনা করব ডেসিমেল থেকে বাইনারি। ডেসিমেল থেকে বাইনারি, যে কোনো একটা সংখ্যা আমরা লিখতে পারি ডেসিমেল সংখ্যা। আমি লিখলাম 26, এটা ডেসিমেল সংখ্যা। আমরা বেসটাকে এভাবে নিচে লিখতে পারি এভাবে, এর বাইনারি সংখ্যা কত হবে। হ্যাঁ, সহজ কথায় বলতে গেলে অনেক কথাই বলতে হয় এখানে, কিন্তু আমি সংক্ষেপে বলতেছি যে ডেসিমেল থেকে যে কোনো বেজে রূপান্তর করতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যেই বেজে রূপান্তর করতে হবে ওই বেজ দিয়ে ডেসিমেল সংখ্যাটিকে ভাগ করে নিতে হবে। তো এখানে আমরা লিখলাম 26, যেহেতু ডেসিমেল করব আমরা এজন্য যেহেতু আমরা বাইনারি করব সেহেতু এখানে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এখানে ভাগফল হবে 13, আর ভাগশেষ যেহেতু কিছু থাকে না এজন্য এখানে 0। আমি এখানে একটু সাইড নোট করে দিচ্ছি। 26 এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে ভাগফল হবে এরকম, যে ভাগফল আসছে 13 এবং ভাগশেষ আসছে কত 0। তাহলে আমরা 13 লিখবো এখানে এবং 0কে লিখবো এখানে। এখন ভাগশেষটা লেখার পরে কিন্তু আমরা এখানে আবার দাগ দেব। কতক্ষণ পর্যন্ত এইভাবে দাগাবো বা কতক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগশেষ ভাগফল 0 না হবে। হ্যাঁ, তো এখানে আমরা আবার 2 দিয়ে ভাগ করলে 13কে 2 দিয়ে ভাগ করলে এখানে আমরা ভাগফল হিসেবে পাবো 6 আর ভাগশেষ পাবো 1, তাই না? তোমরা এখানে এইভাবে সাইড নোট করে ট্রাই করে নিতে পারো যে 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 6, ভাগশেষ হবে 1। আবার এখানে আমরা 2 দিয়ে ভাগ করব, এখানে আবার ভাগফল হবে 3, ভাগশেষ হবে 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল হবে 1, ভাগশেষ হবে 1। আবার যদি আমরা এখানে 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। এই যে আমাদের ভাগফল সর্বশেষে আমরা 0 পাইছি, এজন্য আমাদের ক্যালকুলেশন এ পর্যন্তই শেষ। আচ্ছা, এখানে একটা জিনিস অনেকেই বুঝতে অসুবিধা হয় অনেকেরই, সেটা হলো আমরা এখানে 1কে 2 দিয়ে ভাগ করছি, ভাগ করার পর এখানে আমরা 0 পাইছি এবং ভাগশেষ 1 পাইছি। এটা অনেকেই বোঝে না। এটা আমি যদি একটু সহজ করে বলে দিই যে এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে যে আমরা ভাগ করছি এখানে প্রথমে কি করছি, এই 2কে 2 দিয়ে ভাগ করছি, তাই না? 2কে 2 দিয়ে ভাগ করলে একবার যাবে, অর্থাৎ এখানে 1 লিখছি আগে। তারপর এই 1কে এই 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, অর্থাৎ গুণ করছি। এই 2 এবং 1 গুণ করলে কি হবে, 2 1কে 2, এই জন্য আমরা এখানে 2 লিখছি। এখন 2 থেকে 2 বাদ দিলে হবে 0, সামনে 0 বসানোর দরকার নেই। এখান থেকে আমরা 6টাকে নিচে আনছি। এখন এই 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3, তাই না? 3। তো এখানে আমরা আবার কি করছি, এই যে এই 6 যে এখানে লিখছি কিভাবে লিখছি, এখানে 3 এবং 2 গুণ করার পর এখানে 6 লিখছি, তাই না? তারপর 6 থেকে 6 বিয়োগ করলে হবে 0। তো একইভাবে যদি আমরা 1কে 2 দিয়ে ভাগ করি, তা যদি আমি এখানে 1 লিখি তাহলে আমাদের এখানে কত লিখতে হবে? আমি আগে বলছি যে এখানে যেটা ভাগফল লিখবো এই ভাগফলকে এটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ভাজক দিয়ে গুণ করতে হবে, তাই না? গুণ করলে যা পাবো সেটা এখানে লিখতে হবে। তো এখানে যদি আমি 1 লিখি তাহলে 2 1কে 2, 2 লিখলে কিন্তু এখানে উপরেরটা আছে কি, মানে এখানে আছে 1, এখানে হলো 2, তাহলে কিন্তু মানে বিয়োগ করা যাবে না। তাহলে এখানে কি করতে হবে, এটা হবে না। এজন্য যদি আমরা 1কে 2 দিয়ে ভাগ করতে যাই তাহলে এখানে আমরা যদি 0 লিখি ভাগফল হিসেবে, তাহলে এখানে আমরা কি করব, 0 এবং 2 গুণ করব, গুণ করে আমরা এখানে কি করব, 0 লিখবো। আচ্ছা, 2কে 0 দিয়ে গুণ করলে কিন্তু 0ই হয়। তো এবার আমরা এখান থেকে 1 থেকে 0 বাদ দেব, 0 বাদ দিলে এখানে কি হবে, একই হবে, তাই না?
এবার এটা হবে ভাগশেষ, সরি ভাগফল, এটা হবে ভাগশেষ, তাই না? এই দেখো আমি এই জায়গায় লিখছি কি, এই যে ভাগফল, এই যে ভাগশেষ, এই যে এখান থেকে ভাগফলটা এখানে লিখছি ভাগফল, আবার ভাগশেষটা এখানে লিখছি। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমাদের কাজ হলো এই নিচ থেকে উপর দিকে যে ভাগশেষগুলো পাইছি এগুলোকে সাজিয়ে লেখা, অর্থাৎ নিচের যেটা আছে নিচে সর্বনিচে এটা হলো এমএসবি, আর সর্ব উপরে যেটা আছে এটা হলো এলএসবি। পুনরূপ হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা সাজিয়ে লিখলে কি পাবো, যে 26 ডেসিমেল ছিল, এখান থেকে আমরা বাইনারি করার পর কি পেলাম, নিচ থেকে উপরের দিকে যাবে, অর্থাৎ 1 লিখবো, আবার এখানে 1, এখানে আবার 0 1 0। ঠিক আছে, এই হলো আমাদের বাইনারি সংখ্যা। ওকে, আচ্ছা আমরা আর একটা বাইনারি সংখ্যা বের করি, 2 3 1। এটাকে যদি আমরা বাইনারি করি তাহলে কি হবে, ভাগ করে নিই আমরা এখানে 2 3 1, 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, 1 1 5, ভাগশেষ পাবো আমরা 1, অর্থাৎ 115কে 2 দিয়ে গুণ করলে হবে 230। যেহেতু এখানে 231 আছে, 231 থেকে 230 বাদ দিলে হবে 1, তাহলে ভাগশেষ আমরা 1 লিখলাম। আবার এখানে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে ভাগফল হবে 5 7, ভাগশেষ হবে 1, অর্থাৎ 5 7কে অর্থাৎ 57কে 2 দিয়ে গুণ করলে হবে 114, তাই না? আমরা গুণ করে দেখি, 5 7 2 দিয়ে গুণ করলে হবে কি, 7 দুগুণে 14 4, হাতে থাকে 1, এবার 5 দুগুণে 10 একে 11, তাহলে এখানে 114, 115 থেকে 114 বাদ দিলে কত হয়, 1। ঠিক আছে, এগুলো তোমরা মুখে মুখেও ক্যালকুলেশন করে নিতে পারো, অথবা ক্যালকুলেটরের সাহায্যেও এভাবে লিখতে পারো। ওকে, আমি এটা মুখে মুখে করলাম, তোমরা ট্রাই করে দেখবে। হ্যাঁ, আবার এখানে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2 8, মানে 28 দুগুণে 56, আর 1 থাকবে অবশিষ্ট। আবার 2 দিয়ে ভাগ করলে হবে 14, ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 7, ভাগশেষ 1 সরি 0, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 3, ভাগশেষ 0 সরি 1, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 1, ভাগশেষ 1, আবার 2 দিয়ে ভাগ করলে 0, ভাগশেষ 1। ওকে, এবার আমরা যদি সাজিয়ে লিখি তাহলে 2 3 1 ডেসিমেল ছিল এটাকে বাইনারি করার পর আমরা কি পাবো, অর্থাৎ নিচ থেকে উপর দিকে যাবে, তাই না? তাহলে 111 111 00, আবার 111। তো সৃজনশীল প্রশ্নে যদি এইভাবে কনভার্সন করতে বলে, তাহলে এভাবে করে দেখাইতে হবে। আর যদি ছোট কোনো সংখ্যা যদি কনভার্সন হিসেবে নৈবেত্তিকে আসে, অর্থাৎ এমসিকিউ এ আসে, তাহলে সহজ একটা শর্ট টেকনিক আছে, সেটা এরকম। কথার কথা, ধরো একটা সংখ্যা 37, এটার ডেসিমেল বাইনারি কত হবে? হ্যাঁ, তো আমরা জানি যে এই 37কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষগুলো সংরক্ষণ করতে হবে, তাহলেই 37-এর যে বাইনারি মানটা এটা পাওয়া যাবে। তো এখানে একটা নৈবেত্তিকের জন্য, অর্থাৎ এমসিকিউ এর জন্য একটা শর্ট টেকনিক আছে, সেটা হলো এখানে তুমি একটা কোড মনে রাখবে, 1 2 4 8 16 32, তারপর 64, আবার 128। তো যা হোক, এইভাবে আরও আছে। এইটা কি সিস্টেমে হলো দেখো, 1 লিখছি প্রথমে, এখানে 1-এর দ্বিগুণ হবে 2, আবার 2-এর দ্বিগুণ কত হবে 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, এভাবে 32 64 128 256 512 1024 2048, এভাবে 4096, এভাবে হবে। হ্যাঁ, তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমাদের লাগবে কত, 37। তো আমাদের তো 64 এবং 128 প্রয়োজন নেই, তাই না? তাহলে এই দুটো বাদ আমরা 32 পর্যন্ত নিতে পারি। তো
37 মিলাতে কি লাগবে 32। আচ্ছা 32-এর সাথে যদি আমরা 16 যোগ দিই তাহলে 32 আর 16 কত হচ্ছে 48, তাই না? 48 অর্থাৎ 48 হচ্ছে। 32 আর 16 হবে 48। তো আমাদের প্রয়োজন হলো 37, তাহলে আমাদের 16 তো প্রয়োজন নেই, নেওয়ার প্রয়োজন নেই, তাই না? যেহেতু 16 আমাদের নেওয়ার প্রয়োজন নেই তাহলে এখানে 0। আবার যদি আমরা 8 নেই তাহলে 32 8 হবে 40, 37-এর থেকে বেশি হয় তাহলে আমরা 8 নিব না, 8 না নিলে 0। আবার এখানে হলো 4 যদি নেই তাহলে 32 আর 4 36 হবে। হ্যাঁ, তাহলে আমরা 4 নিতে পারি অর্থাৎ 4 নিতে পারি। 32 এর 4 কত হবে 36, আমাদের লাগে হলো 37, তাহলে আমরা এখানে 1 নিব, অর্থাৎ এই যে 1টাকে আমরা নিব, 2কে আমাদের প্রয়োজন নেই। অর্থাৎ আমি সহজভাবে যদি বলি তাহলে আমাদের এখানে লাগবে কত 37। 37 মিলাতে 32, 4 আর 1 এই 3টা ডিজিট যদি আমরা যোগ করি, 3টা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের 37 মিলে। আর যেগুলোর প্রয়োজন নাই সেগুলো হচ্ছে 0 দিয়ে দেব। অর্থাৎ আমরা 37-এর বাইনারি হিসেবে পাইলাম 37, এর বাইনারি হিসেবে পাইলাম কত 100101। এখন তোমরা যদি 37-কে এভাবে 2 দিয়ে ভাগ করে করে ভাগশেষগুলো সংরক্ষণ করো তাহলে অবশ্যই এটাই পেয়ে যাবে। ওকে, এইটা হলো MCQ এর জন্য শর্ট টেকনিক। এবার আমরা ডেসিমেল থেকে অক্টাল করে দেখাবো। ডেসিমেল থেকে অক্টাল, ঠিক আছে? তো ডেসিমেল থেকে অক্টালের নিয়ম হলো বাইনারির মতোই, যে একটা ডেসিমেল সংখ্যা আমি যদি এখানে লিখি 61, এটা একটা ডেসিমেল সংখ্যা। আমরা যদি অক্টাল করতে চাই এটাকে তাহলে কি হবে, যখন এখানে বাইনারি করতে বলা হয়েছে অর্থাৎ এখানে 2 ছিল, বাইনারি করতে বলা হয়েছে তাহলে তখন 2 দিয়ে ভাগ করছি আমরা ডেসিমেল সংখ্যাটিকে। যেহেতু এখানে 8 অর্থাৎ অক্টাল সংখ্যা বের করতে বলছে তাহলে আমরা এখানে এই 61কে অর্থাৎ 61কে 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে? ভাগ করব এবং ভাগশেষগুলো সংরক্ষণ করব। তাহলে 61 8 দিয়ে ভাগ করলে হয় 27টা কত 56, 61 থেকে 56 বাদ দিলে থাকবে কত 5। আবার এখানে 8 দিয়ে ভাগ করলে যেহেতু এটা ছোট, 7 ছোট 8 বড়, তাহলে 8 দিয়ে তো আর 7কে ভাগ করা যায় না, এই জন্য আমরা এখানে লিখব 0 এবং এই 7কে এই পাশে পার করে দেব। অর্থাৎ যদি আমি এইভাবে বলি 7 8, যেহেতু এখানে আমরা 7কে 8 দিয়ে ভাগ করতে পারি না এই জন্য 0, এবং 8 এবং 0 মাল্টিপ্লিকেশন করলে কি হবে 0, 7 এখানে বিয়োগ হবে। তাহলে ভাগফল আমরা কি পাইলাম 0, এই যে 0 লিখছি, এবং ভাগশেষ পাইলাম 7, এই যে 7 লিখছি। অর্থাৎ এই যে 61কে অক্টালে রূপান্তর করলে পাবো আমরা কত 75, তাই না? 75 এই হলো অক্টালের নিয়ম। এভাবে তোমরা কোনো একটা বড় সংখ্যাও অক্টাল বের করতে পারবা। তো এই নিয়মে কিন্তু সবগুলোই হবে। হ্যাঁ, এরপর যদি আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করি তাহলে আমাদের হেক্সাডেসিমেলের যে বেস 16, এই 16 দিয়ে ভাগ করতে হবে, তাই না? আমি এখানে লিখলাম একটা সংখ্যা 91, এই 91 এটা হলো ডেসিমেল আছে, এখান থেকে আমরা হেক্সাডেসিমেল করব, তাই না? অর্থাৎ ডেসিমেল সংখ্যা থেকে আমরা যেই বেজে রূপান্তর করব সেই বেজ দিয়ে ডেসিমেল সংখ্যাটিকে ভাগ করতে হবে। তাহলে 91 ডিভাইডেড বাই কত 16। তো 91কে 16 দিয়ে ভাগ করলে আমরা 5 × 80, 6 × 96, অর্থাৎ 6 বার দিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কতবার দেব 5 বার। তাহলে 5 × 80, 91 থেকে 80 বাদ দিলে কত পাবো 11। এবার 5কে যদি 16 দিয়ে ভাগ দেই তাহলে ওই একই কেস 0, আর এখানে 5টা পার হবে। এখন আমরা যদি এখানে লিখি 91 ডেসিমেল, এটা হেক্সাডেসিমেল কত পাইলাম নিচ থেকে উপর দিকে 5, আর এখানে একটা কথা আছে 11। হ্যাঁ, এই 11 কিন্তু হেক্সাডেসিমেল 11 বলতে এইভাবে কোনো কিছু নাই, 11 একটা নির্দিষ্ট মান আছে বি। আমি কিন্তু একবার দেখে আসছি
এখানে খেয়াল করো, এই যে 11 একটা মান আছে কত বি, এই জন্য আমি এখানে বি লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম 5 এবং বি, হলো হেক্সাডেসিমাল। ওকে, তো আমরা অলরেডি 3টা নিয়ম শিখে ফেলছি। একটা ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল। এই 3টে নিয়ম কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। এখানে কিছু জিনিস বাকি রেখে গেছি, সেটা হলো যদি কখনো ভগ্নাংশওয়ালা সংখ্যা থাকে, যেমন 23.124 এরকম যদি কোনো সংখ্যা থাকে, সেটাকে বাইনারি কিভাবে বের করবা, বাইনারি বা অক্টাল কিংবা হেক্সাডেসিমাল কিভাবে বের করতে হবে, সেটা আমি একটা নিয়ম দেখে দিচ্ছি। এই নিয়মে কিন্তু সবগুলোই হবে। ওকে, তোমরা একটু মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে এটা করতে পারো। এটা এরকম হবে যে এটা হলো পূর্ণাংশ আর এটা ভগ্নাংশ। তো পূর্ণাংশের জন্য আমি একটা আলাদা সাইড করলাম। 23 এটা হলো পূর্ণাংশ আর ভগ্নাংশ হলো 0.124। যদি আমরা বাইনারি করি তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব, তাই না? যদি এখানে অক্টাল থাকে তাহলে 8 দিয়ে ভাগ করব, তাই না? তো যেহেতু বাইনারি করতে বলা হয়েছে, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হবে 11, 11 দুগুণে 22, 1 অবশিষ্ট থাকে। আবার 2 দিয়ে যদি ভাগ করি 5 দুগুণে 10, 1 অবশিষ্ট। আবার যদি 2 দিয়ে ভাগ করি 2 দুগুণে 4, 1 থাকে অবশিষ্ট। আবার যদি 2 দিয়ে ভাগ করি 2 একে 2, 0 থাকে অবশিষ্ট। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0, এবার সে 1। ওকে, তাহলে আমরা কত পাইলাম? 23.124 এটার বাইনারি কত পাইলাম আমরা? এদিকে পূর্ণ অংশের বাইনারি পাইলাম 10111। তাহলে আমরা এই পয়েন্টের জায়গায় দিলাম। হ্যাঁ, এই যে পয়েন্টের জায়গায় পয়েন্ট দিয়ে নিলাম। এবার এই যে ভগ্নাংশ আছে, আচ্ছা আমরা এখানে লিখে দিই এটা পূর্ণ অংশ, এটা ভগ্নাংশ। আচ্ছা, যেহেতু পূর্ণ অংশকে আমরা 2 দিয়ে ভাগ করছি, এবার সে ভগ্নাংশকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 দিয়ে গুণ করলে হবে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 একে 2, অর্থাৎ 0.248। 0.248 তোমরা এখানে ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখতে পারো যে এখানে পূর্ণ অংশ কিছু নাই, মানে কি পূর্ণ অংশ হিসেবে এখানে 0 আছে। তাহলে এটাকে গুণ করলে কত হবে? 0.248। তো এখানে আমরা পূর্ণ অংশ হিসেবে একটা 0 পাইলাম, 0টা এখানে লিখে দেব। ওকে, এই যে এখানে 0 যেহেতু পাইছি, এখানে একটা 0 লিখে দিলাম। তারপর এখানে আবার যে ভগ্নাংশটা আছে এটাকে আবার এই পাশে আনলাম, 248 ইন্টু 2 গুণ করলে কত হবে? 8 দুগুণে 16, 6 আর থাকে 1, 4 দুগুণে 8, একে 9, 2 দুগুণে 4, 0.496। তাহলে আমরা এখানে আবার পূর্ণ সংখ্যা হিসেবে 0 পাইলাম। আবার এখানে এটাকে এবার নিয়ে আসবো 0.496 ইন্টু 2 গুণ করলে কত হবে? 6 দুগুণে 12, 2 আর থাকে 1, 9 দুগুণে 18, 19, 9 হাতে থাকে 1, 4 দুগুণে 8, 9, 0.992। এখানে আমরা একটা 0 পাইছি, এখানে 0 লিখলাম। তো এটা আমরা কতক্ষণ চালাবো? যতক্ষণ পর্যন্ত অন্তত একটা 1 এখানে না আসছে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আমরা এটা চালাতেই থাকবো। কেননা এই যে পয়েন্টের পর, অর্থাৎ এই দশমিকের পর কিন্তু 0-র কোনো ভ্যালু নেই। এজন্য আমরা এখানে চাচ্ছি যে একটা 1 আসুক। যদি 2টা কিংবা 1টার পর 1 আসা যায়, তুমি ইচ্ছা করলে এখানে ক্লোজ করে দিতে পারো। কিন্তু যেহেতু এখন পর্যন্ত একটাও 1 আসে নেই, বা 1 ডিজিট আমরা পাইনি, 1 পাইনি, এজন্য আমরা এটা চালাতেই থাকবো। এবার আবার এখানে 0.992কে আনার পর 2 দিয়ে গুণ করব। এবার 2 দুগুণে 4,
9 দুগুণে 18 8 হাতে থাকে 1, 9 দুগুণে 18 একে 19 9 হাতে থাকে 1, এই 1 টাকে 19। ঠিক আছে, এই যে এবার আমরা পূর্ণ সংখ্যা হিসেবে 1 পাইলাম। আমরা ইচ্ছা করলে এখানে ক্লোজ করে দিতে পারি। এই মোটামুটি একটা ভগ্নাংশযুক্ত সংখ্যাকে বাইনারি করার নিয়ম এরকম। ঠিক আছে, তো আমি আশা করি এভাবে তোমরা অক্টাল, হেক্সাডেসিমেল এভাবেই বের করতে পারবা। পরবর্তী ক্লাসে আমি বা পরবর্তী পর্বে আমি বাকি যে 3টা নিয়ম আছে, যেমন বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এই 3টা নিয়ম নিয়ে আলোচনা করব। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, আজকের ভিডিও মোটামুটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও বা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যে আমার এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে বলে মনে হচ্ছে, তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।